স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার, আমাদের যে গ্রুপে আপনার সব এই যে পিডিএফ যে দেওয়া হয়েছে, মানে ক্লাসের যে লিংক দেওয়া হয়েছে, ওখানে কি সব আইসিটি ক্লাসগুলো দেওয়া আছে? রেকর্ড ক্লাসের লিঙ্ক যেটা সেখানে সব আইসিটি ক্লাস দেওয়া আছে। গতকালকে এখন আপলোড করে আমি আজকে করে দিই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, একটা কথা ছিল যে ব্যাচে তো এটা তো নট প্রমোটেডদের জন্য না, কিন্তু আমি তো ভাবছি, আমাকে তো বলা হয়েছিল যে এটা নট প্রমোটেডদের জন্য। তো আমাদের তো আইসিটি নাই এখন। আচ্ছা, এই সাবজেক্ট গুলো যে পড়ানো হচ্ছে, অন্যান্য সাবজেক্টের কি সাজেশন দেওয়া হবে? হ্যাঁ, সাজেশন সব সাবজেক্টেরই দেওয়া হবে। সেটা কি মানে কবে দেওয়া হবে? আচ্ছা, সাজেশনের বিষয়টা একটু বলি। আমি শেয়ার করছিলাম এর আগে কিনা জানি না। সাজেশনটা আমাদের মোটামুটি কাজ শেষের পর্যায়ে। প্রশ্ন নির্ধারণের দিক থেকে বা সিলেবাস নির্ধারণের দিক থেকে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এটা মোটামুটি কম্পাইল করলেই হয়ে যাবে। কারণ কি যে এটা মানে আমি হচ্ছি ফার্স্ট ইয়ারই পড়ি, কিন্তু নট প্রমোটেড আর কি। তো বুঝতে আমাদের বলা হয়েছে যে আগের সিলেবাসটাই অনুসরণ করতে। আমি ইউনিভার্সিটির স্যারের সাথেও কথা বলছি, তারপর এই জানো পারছি। বিডির ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওগুলাও দেখছি, তো ওখানেও বলা হয়েছে যে আহ, আগের সিলেবাসটাই অনুসরণ করতে। তো এখানে তো আপনারা শুধু আইসিটি আর হিস্টোরি পড়ান, তা আমি তো জানতাম না। আমি ভাবছি যে সব বিষয়ই পড়ানো হয়। এখন টাকাটা ব্যাক চাইলে ব্যাকও তো পাচ্ছি না। এখন ভাবতেছি যে অন্যান্য সাবজেক্টের সাজেশন গুলো কি দেওয়া হবে, মানে টাকা রেগুলার বেসিসে? টাকা তো ব্যাক করে দেওয়ার কথা। যদি না, আমাকে তো দিতেছে না। আমি তো চাচ্ছি, বলছি তো যে আমি নট প্রমোটেড, আমার তো এই সাবজেক্ট গুলো নাই। নোট করে নিচ্ছি, ওরা কি করতেছে জানি না, আমি নোট। এখন তুমি আচ্ছা ঠিক আছে। ব্যাক চাচ্ছ, এই তো? না মানে যদি সাজেশন দেওয়া হয় আমাদের সাজেশন নট প্রমোটেডদের জন্য সাজেশন রেগুলার বেসিসে, তাইলে আর চাচ্ছি না। আর যদি মনে করেন দেওয়াই না হয় বা না, শুধু আইসিটি আর হিস্টোরি হয়, তাহলে তো আর আমার দরকার নাই। আইসিটি হিস্ট্রি ক্লাস হচ্ছে, বাকি সব সাবজেক্ট। ঠিক আছে, এখন হ্যালো। ওই কথাটা শেষ করি। এখন তোমার হচ্ছে যে সাজেশন দেওয়ার একটা মিনিমাম টাইম ক্রাইটেরিয়া আছে। ধরো এখন এই মাসে যদি সাজেশন দিয়ে ফেলি, সেখান থেকে কমন পড়ার চান্স আসবে ধরো বড় জোর 60%। এর উপর কমন দেওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে। আপনারা মানে কবে দিবেন আর কি? দুই আর দুই এক মাস আগে না 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 না, এক্সামে? আরে না না, এটা এই মাস শেষ হইলে মানে মার্চের দিকে হয়তো ঈদের পরে পেয়ে যাওয়া, এরকম হবে। ও আচ্ছা, ওটা কি নট প্রমোটেডদের জন্য প্রযোজ্য, মানে সবার জন্যই তোমার অন্যান্য সাজেশনটা? এই সাবজেক্ট গুলা হ্যাঁ, কিছুই তো একই, শুধুমাত্র হ্যাঁ সবগুলো। সাবজেক্ট গুলো আর আলাদা হিস্টোরি বিষয়। আগেরটা। সেক্ষেত্রে ওই সাজেশনটা তোমাদের জন্য, নট প্রমোটরদের জন্য ওই সাজেশনই অ্যাপ্লিকেবল হবে। নট আচ্ছা প্রমোট ঠিক আছে তাহলে। স্যার, আমাদের কি এই যে হিস্ট্রি যেটা, মানে আমি আসলে নতুন তো এখানে দেখলাম আইসিটি ক্লাসের লিংক গুলো দেওয়া আছে। হিস্ট্রি কি দিয়ে দেওয়া হবে তাই না? হিস্ট্রির গুলো, রেকর্ডেড ক্লাসগুলোর। হিস্ট্রি আমি নেই না, বা ওটা আমার কোর্স না আর কি। হ্যাঁ, এটা কিভাবে করে আমি তো মানে শুনে বলতে পারি, জানি না। হ্যাঁ, ওইটা কিভাবে কিভাবে করা এটা যে টিচার আছে সে হয়তো বলতে পারবে, অথবা প্ল্যাটফর্ম থেকে জানাতে পারবে। তুমি কি হিস্ট্রি ডিপার্টমেন্টের? নো স্যার, আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। আচ্ছা স্যার, আরেকটা কথা ছিল, যেটা হচ্ছে যারা নট প্রমোটেড হয়েছে তাদের যেই সাবজেক্ট গুলাতে পাশ আসছে ওগুলোও কি আহ, আবার নতুন করে পাশ করতে হবে বা এক্সাম দিতে হবে? এরকম কোনো বাধ্যতা আছে? আহ এটা তো ওই যে বললাম, আমি শিওর জানি না, তবে এরকম হওয়ার কথা না যে আবার সবগুলো দিতে হবে, এরকম হওয়ার কথা না। মানে আগের নিয়মটা কি ছিল? আগে কি এক্সাম দিতে হতো ফেল করা সাবজেক্ট গুলো?
আচ্ছা, নট প্রমোটের ফ্যাক্টরটাই আমার নলেজ তেমন নাই আসলে, যেটা অনেস্টলি বলতে গেলে। হ্যাঁ, এখন তুমি এটা যেখানে ধরো ভার্সিটিতে গেছো, শোনো নাই সেখানে কি অবস্থা বা কি বলছে? হ্যাঁ, বাট আমি এই যে এই জিনিসটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে আবার এক্সাম দিতে হবে কিনা, যে এই সাবজেক্টেই আছে। যে আমাদের প্ল্যাটফর্ম থেকে জানতে পারবা ভালো জিনিসটা আর কি, আমি আমার চেয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে একটু পড়াই ফিরবো। আমরা আজকে কিছু কোশ্চেনারিজ পড়বো, ঠিক আছে? যেহেতু পড়া ধরবো বলছিলাম, এখন আমি জানি বেশিরভাগই পড়াই নাই, তারপরেও আসলে কি বলবো, পড়ে নিবা এটাই আশা করব। আমরা কিছু কোশ্চেন পড়ি, ডিরেক্ট কোশ্চেন পড়ি, এই কোশ্চেন গুলো আমাদের কাজে লাগবে আলটিমেটলি। সেখানে 2 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের, সেটার কিছু কোশ্চেন আজকে দেখবো, কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই শিটটা দেওয়া নাই, এই শিটটা আমি আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা, আহ প্রথম কোশ্চেন, এখানে ডাইরেক্ট কিছু কোশ্চেন করবো আর কি। প্রথম কোশ্চেনটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এটা আমরা ফার্স্ট ক্লাসেই আলোচনা করছিলাম, চ্যাপ্টার শুরুর আগেই একটা কোশ্চেন আলোচনা করেছিলাম আর কি। তো এটাই সেই চ্যাপ্টার। এটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। দেখো আমরা হার্ডওয়্যার কি জিনিস, সফটওয়্যার কি জিনিস, এগুলো বেসিক থেকে পড়েছি অলরেডি। এবার আসে যে শুধু কিছু কোশ্চেন দেখানোর জন্য এখানে আমি অন্য টাইপের, যেমন এখানে দুইটার মধ্যে একটা পার্থক্য, দুইটার মধ্যে সম্পর্ক, দুইটার মধ্যে তুলনা, এই টাইপের কোশ্চেন আসতে পারে বলে মনে হয়েছে, এই জন্য এখানে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু ফার্স্ট ক্লাসে পড়াইছি, আজকে জাস্ট একটু হালকা টাচ দিব আর কি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার বলতে গেলেই মূলত প্রথম যে পার্থক্যটা দেখাতে হবে, দুটোর সংজ্ঞায়িত করতে হবে। যে হার্ডওয়্যার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটার শারীরিক একটা উপস্থিতি আছে। হ্যাঁ, এগুলোকে বলে হার্ডওয়্যার, মনিটর, হার্ড ডিস্ক, প্রসেসর, এগুলা সবই। আর সফটওয়্যার কি, যেটার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল উপস্থিতি নাই, এটা একটা প্রোগ্রাম, এটা একটা কোড অথবা প্রোগ্রাম। তো তখন সেইটাকে বলবো আমরা সফটওয়্যার, যেটা কোনো পার্টিকুলার কাজের জন্য তৈরি করা হয়। আচ্ছা, হার্ডওয়্যারের বাহ্যিক কাঠামো আমরা দেখতে পাই, মানে এগুলো খুবই জেনারেল কথাবার্তা, এগুলো তো বোঝাই যাচ্ছে। হার্ডওয়্যার মানে যেটা ফিজিক্যাল, যেহেতু তাহলে এটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা কাঠামো আছে, আর এটার সফটওয়্যারের কোনো কাঠামো নাই, এটা ইন্টারনাল বিভিন্ন প্রোগ্রাম কম্পিউটারের। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। যে হার্ডওয়্যার শুধু বানায় রাখলে হবে না, সফটওয়্যার দিয়ে এইটাকে ইউটিলাইজ করে রান করানো লাগবে। তুমি যদি কম্পিউটার বানায় বসায় রাখো, সেখানে যদি উইন্ডোজ ইনস্টলই না করো, তাহলে কম্পিউটারের কোনো কাজই নেই, তাই না? এটা জাস্ট বসে থাকবে, এর এর বাইরে এর কোনো কাজ থাকবে না। আদার দেন দ্যাট, তোমরা আবার যদি হার্ডওয়্যার এর সফটওয়্যার কথার দিকে যাও, যে সফটওয়্যার তো এমনি এমনি চলবে না, আবার সফটওয়্যার চলার জন্য হার্ডওয়্যার দরকার পড়বে, যে না, একটা সফটওয়্যার রান করতে হলে এই জিনিস, এই হার্ডওয়্যারের মাধ্যমে জিনিসটাকে রান করাইতে হবে। তাহলে তেমনি ভাবে হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার আবার অর্থহীন। তো দুইটা পারস্পরিক একে অপরের উপর নির্ভরশীল বলা যায় আর কি। হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। একটু আগে যেটা বললাম, যে হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যার ইনস্টল করলে সেটা প্রোগ্রাম চলতে থাকে, বাট সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যারের উপর বেসিস করে হয় না বেশিরভাগ ক্ষেত্রে আর কি। সফটওয়্যারটা রান করানো হয় বা বানানো হয় এরকম করে, যে এটা পার্টিকুলার কোনো একটা কাজ করবে। তো সেটা হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে না, কাজের উপর ডিপেন্ড করে, রেজাল্ট কি আসবে সেটার উপর ডিপেন্ড করে এটাকে কাজ করানো হয় বা ডিজাইন করানো হয়। হার্ডওয়্যার সেটার জন্য ম্যান্ডেটরি কোনো ক্রাইটেরিয়া না, যে না হার্ডওয়্যার আমার এটা আছে, এটার আঙ্গিকে এই সফটওয়্যার বানাই। একটা সফটওয়্যার বিভিন্ন কম্পিউটারে চলবে, বিভিন্ন মোবাইল ফোনে চলবে, এরকম না যে পার্টিকুলার কোনো একটা মোবাইল ফোনের জন্য আলাদাভাবে করা হচ্ছে, এরকম না। আচ্ছা, হার্ডওয়্যার তৈরির খরচটা অনেক বেশি হয়, খরচের দিক থেকে বলতে গেলে কস্টিং। সফটওয়্যারটা একটু তুলনামূলক কম। হার্ডওয়্যার নষ্ট হয়, বাট সফটওয়্যার কোনোভাবে নষ্ট হওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে, সফটওয়্যার ক্র্যাশ করে, সেটা ভিন্ন বিষয়, বাট ওরকম নষ্ট হওয়ার কোনো হিস্ট্রি বা পসিবিলিটিস থাকে না। ভাইরাস হার্ডওয়্যারের কোনো ক্ষতি করে না, ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করে। এগুলো আমাদের ডে টু ডে বিভিন্ন জিনিস, যেগুলো আমরা সচরাচর নাম শুনি, বুঝি, এগুলোই। এই যে ভাইরাসের কথা আমরা জানি বা দেখি সবসময়। হার্ডওয়্যারকে 3 ভাগে ভাগ করে, ইনপুট, আউটপুট এবং সিপিইউ। যেটা
সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করে, সিস্টেম এবং অ্যাপ্লিকেশন। এগুলো আমরা কিন্তু শিখছি। সিস্টেম সফটওয়্যার যেগুলো যেগুলো হচ্ছে বেসিক সফটওয়্যার, যেগুলো একটা সিস্টেম ধরো হার্ডওয়্যারকে রান করানোর জন্য লাগবে, মিনিমাম যেই সফটওয়্যারটা লাগবে সেটাকে বলে সিস্টেম সফটওয়্যার। আমরা ফোনের উদাহরণ দিয়েছিলাম যে ফোনের মধ্যে স্টোরেজে দেখা যায় সিস্টেম ডাটা থাকে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা আপলোড করা থাকে সফটওয়্যার থ্রুতে, যেটা থ্রুতে তোমরা ফোনে অ্যাক্সেস করতে পারো বিভিন্ন কিছু, ফোনটা চালানো যায়, লক করা যায়, লক খোলা যায়, ফোন করা যায়, সবকিছু সিস্টেম ডেটাতে আপলোড থাকে। তো ওইটাকে বলে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরো আমি বাইরের কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে চালাচ্ছি, ফেসবুক ধরো, এরকম একটা সফটওয়্যার, তাহলে এগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, একই হার্ডওয়্যার একজন কয়েকজন ব্যবহার করতে পারে, বাট যদি সফটওয়্যারের দিকে বলি তাহলে এটার হিউজ ভ্যারাইটিস আছে, হিউজ কি বলবো, ইউজ কেস, যে একটা সফটওয়্যার লক্ষ লক্ষ মানুষই কিন্তু ইউজ করতে পারে, তাই না? এরকম না যে একটা সফটওয়্যার ধরো আমি এই যে গুগল মিট আমি ইউজ করি শুধু, আর এই যে আমার ক্লাসের যারা তারা ইউজ করতে পারবে, বাংলাদেশের আর কেউ পারবে না, এরকম কিন্তু না। একই সফটওয়্যার লক্ষ লক্ষ মানুষ ইউজ করে। আর হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হয়, কেননা বুঝতে হবে যে আমি কোন পারপাজে এই অপারেশনটা করব। ধরো একটা কোম্পানিতে একটা কম্পিউটার লাগবে, সে হচ্ছে ধরো গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করার জন্য নিচ্ছে। তো গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য আমার মেইনলি কি দরকার হবে, গ্রাফিক্সটা ভালো হইতে হবে, গ্রাফিক্স কার্ডটা, গ্রাফিক্স রেন্ডারিং যেন ভালো হয়, ফাস্ট হয়, এই কাজের জন্য নিচ্ছে যেহেতু, তাহলে ওই পার্টিকুলার হার্ডওয়্যারকে গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। এই জন্য বলা হয় যে যেই নির্দিষ্ট কাজের জন্য যেটাকে নেওয়া বা অ্যাপ্লিকেশন দেওয়া, সেটা অবশ্যই ওইভাবে ভেবে চিন্তে করা লাগে। সফটওয়্যার কোনটা ব্যবহার করবে সেটাকে ভেবে চিন্তে করা লাগে। তো হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার কোনটা হবে সেটাকে দেখে ভালো মতো বুঝে করা লাগে, বাট সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্পর্কে অতটা নলেজেবল না হইলেও হবে, বা হওয়ার প্রয়োজন পড়ে না। ওই যে বললো যে তারা সফটওয়্যার তৈরি করতেছে, এখন সেই ক্লাসিফিকেশন অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী অথবা রেটিং অনুযায়ী তোমার হার্ডওয়্যার তুমি চুজ করবা, সেখানে যার যেই হার্ডওয়্যার দরকার সে সেটাকে নিয়ে সেখানে অ্যাপ্লিকেশন দেবে। এখানে সফটওয়্যার তৈরির সময় যদি চিন্তা করে যে না এটা তো এই কম্পিউটারে চলবে না, তাহলে থাকে এই সফটওয়্যার এমনি না বানায় আর একটু অন্যভাবে বানায়, এরকম না। এটা ইউনিভার্সালি বানানো হয় যেন যে কোনো জায়গাতে কম্পিটেবল থাকে। তো এগুলো হচ্ছে বেসিক কিছু উদাহরণ এবং পার্থক্য ছিল। আর এগুলো তো জানি যে হার্ডওয়্যার পৌঁছাইতে বেশি সময় লাগবে, সফটওয়্যার ডাউনলোড করে নিলেই হয়ে যায়, তাহলে এটা খুব কম সময়ে করা যায়। কিবোর্ড মাউস এগুলো উদাহরণ তো আমরা সবাই জানি। তাহলে যদি বলে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য করো, পারা যাবে? জি স্যার। খুব ইম্পর্টেন্ট। আমি বললাম যে ফার্স্টলি হচ্ছে চ্যাপ্টার পড়ালাম, সেখানে চ্যাপ্টারের ওইখানের বেসিক গুলো একটু রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে তোমরা ডিরেক্ট কোশ্চেন চলে এসে কোশ্চেন গুলো ভালো করে পড়বা। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের বর্ণনা দাও, বা সিপিইউ নিয়ে আলোচনা করার আসলে এখানে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ মানে কি বলতো? এটাকে বলে সেন্ট্রাল প্রসেসিং, নাকি? সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, প্রসেসিং মানে হচ্ছে প্রক্রিয়াকরণ। তাহলে সেন্ট্রাল প্রসেসিং মানেই কি? সিপি ইউনিট, তাহলে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে বলতেছে যে সিপিইউ এর বিভিন্ন অংশের বর্ণনা বা সিপিইউ এর গঠন সম্পর্কে একটা আলোচনা, তাই না? তাহলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ দেখে আবার ঘাবড়ায়ও না, আমরা সিপিইউ তো জানি, নাকি? আচ্ছা, তাহলে এবার আসো এখানে।
আচ্ছা, একটু হোল্ড করো তোমরা, হ্যাঁ, আমি একটু একটু অন্যটা একটু হোল্ড করো। আচ্ছা, সরি, আসলে আমি একটু অন্য জায়গায় ব্যস্ত ছিলাম। আচ্ছা, কি বলতেছিলাম, আরেকটা কোশ্চেন না, কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে বিভিন্ন অংশের বর্ণনা, এইটা এখানকার চেয়ে আমার মনে হয় যে আমরা যে শীটটা পড়ছি সেখানেই অনেক সুন্দর করে বলা আছে, ঠিক আছে। এখানে উত্তরগুলো তোমরা তোমরা যে কোনো ভাবে এইখান থেকেও নিতে পারো, অথবা ওইখানে যদি চাও যে না ওই শীট দেখি রেডি করবা, ওই শীট দেখি পড়বা, যেখান থেকে ভাল লাগে, আমার এটা ইয়া না যে যেখান থেকে ভাল লাগে পড়বা। তো শীট যেহেতু পড়বাই, তাহলে ওখান থেকেই পড়লেই হবে আসলে। তো এখানে আছে সিপিইউ কি, সিপিইউ এর বিভিন্ন অংশের যে বর্ণনা সেটা দিতে বলছে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে কমপ্লাই করা আছে একসাথে, যে গঠন, বিভিন্ন অংশের বর্ণনা দুটো একই জিনিস। আবার সিপিইউ কি, সিপিইউ এর গঠন চিত্র সহ দিছে আর কি। তো চিত্র সহ বললে চিত্রটাও বলতে হবে। যেমন এই যে এইখান থেকে যদি বলি সিপিইউ কি যদি আসে, তাহলে এইটুক লিখবা, সিপিইউ কি আমরা তো পড়ছি আর কি। এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কি করে সবকিছু সমন্বয় করে আউটপুট হিসেবে দেয় আর কি, তাই না? আচ্ছা, এরপরে যদি আসে চিত্র সহ বর্ণনা, তাহলে আমাদেরকে চলে যেতে হবে এইখানে, এই চিত্রটা অ্যাড করতে হবে, যে আমাদের প্রসেসিংটা, কম্পিউটারের যে সংগঠনটা হয় কি কি ভাবে হয়। ওই যে তিনটা ইউনিট পড়ছিলাম, সিপিইউ এর তিনটা ইউনিট যে পড়ছিলাম, সেগুলোর বর্ণনা দিতে হবে। ডাটা ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পরে হচ্ছে এইটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, এই তিনটা ইউনিট প্রসেস হয়ে আউটপুটে যাবে। তাহলে এই যে পুরো প্রসেস, এইটাকে বলে হচ্ছে কম্পিউটার সংগঠন বা সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং, প্রসেসিং ইউনিটের কাজ। প্রধান তিনটে ইউনিট এর মধ্যে কাজ করে। তো ওগুলারই বর্ণনা। ইনপুট ডিভাইস কি, এগুলো আমরা পড়ছি শীটের মধ্যে, খুব সুন্দর করে পড়ছি। তারপরে হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিটের কাজ কি সেইটা, আর অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি সেটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলতে হবে, এটা আরেকটা কোশ্চেনে চলে গেছে। না, কোশ্চেন এলোমেলো হয়ে ফেলছে রে, এটা হইলো। আচ্ছা, একটু সময় দাও, এই ঝামেলা করছে এখানে। আচ্ছা, আমি কোশ্চেন গুলো তোমাদের জন্য অ্যালাইনমেন্ট করি একটু। এখানে যেটা প্রথম কোশ্চেন, ঠিক আছে, সিপিইউ কি, এটা তো এটা দেখলাম। আচ্ছা, তারপরে আসে সিপিইউ এর গঠন বর্ণনা করো, যেটা, ঠিক আছে। সিপিইউ এর গঠন বর্ণনা করতে গেলে এটা দিবা, কম্পিউটারের গঠন বা সিপিইউ এর গঠন, ঠিক আছে। আচ্ছা, গঠন বলতেই এই যে দুইটা কোশ্চেন একসাথে,
একটু ছোট করি, না হলে এতবার ইয়ে করে বোঝা যায়, একটু বুঝে নাও তারপর আবার বড় করে পড়াচ্ছি। সিপিইউ এর গঠন বা সিপিইউ এর সংগঠন, এই ধরনের কোশ্চেন আসলে এই যে এখানে দিবা, এইখান থেকে শুরু করবা। তাহলে কি বলে দেখো, সিপিইউ এর গঠন বা সংগঠন বলতে বিভিন্ন যন্ত্র এবং যন্ত্রাংশের পারস্পরিক সংযোগ বিন্যাসকে কম্পিউটার সংগঠন বলা হয়। হার্ডওয়্যারের সংগঠনকে বলে কম্পিউটার সংগঠন। তো কি কি করে সেই সংগঠনে চিত্র আকারে আমরা দেখলাম যে এই যে পুরো প্রসেস যেভাবে ইয়ে হয় কম্পিউটারের, যে প্রসেসগুলো যেভাবে এক্সিকিউট হয়, ইনপুট দিলা, 3টা ইউনিটে হচ্ছে এটা প্রসেস হলো, প্রসেস হলে আউটপুটে আউটপুট দেখালো, এইটাই হচ্ছে মেইন ফাংশন। তো সেখানকার ইনপুট ডিভাইস কি কি সেগুলো একটু বলতে হবে, এগুলো জানি আমরা। আর কন্ট্রোল ইউনিট যেটা, সেখানে কি হয়, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, যে সব কিছু ইনপুট ডাটা যখন দেওয়া হয় তখন সেখানকার হিসাব নিকাশের কাজ যেটা করে সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর অ্যারিথমেটিক লজিক ইউনিট বেসিক্যালি হচ্ছে আমাদের গাণিতিক যেই ফাংশন গুলো থাকে সেই হিসাব নিকাশ গুলো করে থাকে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে এগুলো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটে হয়ে থাকে। আরো বিভিন্ন ধরনের হয়, যেমন ধরো সংখ্যার বিভিন্ন কম্পারিজন থাকতে পারে, কোনটা বড় কোনটা ছোট, কোনটার সাথে কোনটা কি করতে হবে, এই যে লজিক ফাংশন গুলা, এগুলো সব অ্যারিথমেটিক লজিক ইউনিটে হয়ে থাকে। তো সেইটার জন্য অ্যারিথমেটিক লজিক ইউনিটের ফাংশনটার চিত্র যদি করতে চাও তাহলে এইভাবে মেনশন করা যায় যে তোমার কন্ট্রোল ইউনিট থেকে এটা হচ্ছে মেমোরিতে ইউজ করবে, মেমোরি ইউজ করে অ্যারিথমেটিক লজিক ইউনিটের থ্রুতে তোমার হচ্ছে আউটপুট দিবে। যদি এই পাশ থেকে আসো, ইনপুট দিলা, মেমোরিতে গেল, সেটা মেমোরি স্টোর করলো যে না সে ইনপুট দিছে, যেমন 5+5 একটা ইনপুট দিছো, সেটা মেমোরিতে স্টোর হয়েছে। স্টোর হওয়ার পরে এই যে 5+5 একটা যোগ করা লাগবে ফাংশন, তো এটা অ্যারিথমেটিক লজিক ইউনিটে চলে যাবে। অ্যারিথমেটিক লজিক ইউনিটে চলে গেল, তো এই লজিক ইউনিটটা কিসের অংশ আবার, এই লজিক ইউনিটটা কন্ট্রোল ইউনিটের অংশ। তো এটা লজিক ইউনিট, এটা ফাংশন করবে আর কি, 5 আর 5 যোগ করে দিবে, যোগ করবে, ডাটা কোথা থেকে নিবে, মেমোরি থেকে ডাটা নিবে, কারণ ইনপুট দেওয়ার পরে এটা মেমোরিতে স্টোর হয়েছে। তো মেমোরি থেকে ডাটা নিয়ে এটা যোগ করবে, যোগ করে এইটা হচ্ছে আবার এই কন্ট্রোল ইউনিটের সাহায্যেই আউটপুটের দিকে পাঠিয়ে দিবে। তাহলে এইভাবে গাণিতিক যুক্তিটা কমপ্লিট হয় বা গাণিতিক ফাংশন গুলো কমপ্লিট হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটে। ইনপুট দিলাম, সেটা মেমোরিতে স্টোর হলে মেমোরি থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিট জিনিসটাকে দেখলো যে এখানে এই ফাংশনটা আসছে, যোগ করতে হবে আমাকে, তো যোগ করলো, যোগ করে ওইটা কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ও আবার আউটপুটে পাঠিয়ে দিল। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি হয়, প্রথমে ইনপুট দিলা, ইনপুট দেওয়ার পরে সেইটা যেই যেই ফাংশন হওয়া দরকার কন্ট্রোল ইউনিট থেকে সেই সেই ফাংশন গুলো হবে। ফাংশন হওয়ার পরে এটা একটা অপশন আছে রেজিস্টার। রেজিস্টার কি আমাদের মনে আছে, গতকালকের ক্লাসে পড়াইছিলাম। রেজিস্টার কি কারো মনে আছে? রেজিস্টার এবং হচ্ছে ওই যে র্যাম বা রম এর মধ্যে পার্থক্য কি, এটা পড়াইছি না, বলছি না? আমরা বলছিলাম র্যাম রম যে জিনিসটাকে বলা হতো সেটা হচ্ছে আলাদাভাবে মাদারবোর্ডে লাগানো থাকে, যেটা বিভিন্ন ধরনের ফাংশন করানোর জন্য কাজে দেয়। যেমন র্যামটা স্টোর করে রাখে কিছু জায়গায় অস্থায়ীভাবে, আর রমটা স্থায়ীভাবে ডাটা কালেক্ট করে রাখে। এখন এই রেজিস্টারটা হচ্ছে আমরা বলছিলাম, মনে পড়ে কিনা দেখো, যে প্রসেসরের মধ্যে ইনবিল্ড থাকে, প্রসেসরের মধ্যে ইনবিল্ড থাকে, যেখানে ক্যাশ মেমোরি, ওই যে বলছিলাম ক্যাশ মেমোরি যে জমা থাকে, তো ওই জায়গাতে এটাকে বলে হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারে কি হয় যে যেই মিনিমাম কিছু ক্যাশ ডাটা বিভিন্ন সফটওয়্যারের ওইখানে আপলোড হয়ে থাকে বা জমা হয়ে থাকে, তো ওইটাকে বলে রেজিস্টার। তাহলে এখানে কন্ট্রোল ইউনিটে কি হয়, নিয়ন্ত্রণ ইউনিটে কি হয়, নিয়ন্ত্রণ অংশটাতে প্রসেসরের মধ্যেকার ফাংশন গুলো এগুলা, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এগুলো ফাংশন করে। এটা আবার রেজিস্টার করে, রেজিস্টার মানে এটার কিছু অংশ সে স্টোর করে রাখে, যে না সে এইভাবে এই জিনিসটা দেখতে চাইছিল, এরকম একটা জিনিস স্টোর করে রাখে কমান্ড গুলা, তারপরে সে হচ্ছে প্রসেসে আউটপুট প্রসেসে দিয়ে দেয়। নিয়ন্ত্রণে অংশে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে রেজিস্টার।
কারণ রেজিস্টারটা ওই যে বললাম যে কিভাবে ফাংশনগুলো এই মুহূর্তে করা হচ্ছে সেটার একটা স্মৃতি ধরে রাখে, যাতে পরবর্তীতে এরকম ফাংশন আসলে সে একইভাবে কাজ করে ফেলতে পারে, সময় কম লাগবে আর কি। মেমোরি ইউনিটের মধ্যে তো বললামই এগুলো সবই ওই আর আউটপুট ইউনিটের মধ্যে মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো আউটপুট ইউনিট। আর তিনটা মেইন ইউনিটের মধ্যে এই হচ্ছে একটা আউটপুট, এই হচ্ছে একটা হচ্ছে তোমার কন্ট্রোল, আর একটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট, কন্ট্রোল, আউটপুট, এই হচ্ছে কম্পিউটারের টোটাল সংগঠন। এখন এই কোশ্চেনটা যেভাবেই আসুক, সিপিইউ এর গঠন বর্ণনা করো, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের বর্ণনা করো, অথবা সংগঠন বর্ণনা করো, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বর্ণনা করো, মানে যেটাই আসুক না কেন এই যে তিনটা জিনিস, সেই তিনটা জিনিস একটু মেনশন করে দিতে হবে। পারা যাবে? এগুলো একটু পড়তে জি হবে, স্যার। পড়লে ইনশাল্লাহ পারবা। প্রথম প্রথম তো অনেকটা অকওয়ার্ড লাগতে পারে, ভুল হইতে পারে আর কি। তাহলে একটা কোশ্চেন গেল, আর একটা কোশ্চেন পড়বো আজকে। র্যাম এবং রমের পার্থক্য, এটা তো পড়ছি অলরেডি না? এটা আমরা ইয়াতে পড়ছি, শীটের মধ্যে পড়ছি। তো এটা মনে হয় না পড়ানোর আর দরকার আছে। কিছু জিনিস নতুন আসবে কোশ্চেন আকারে, সেগুলো একটু দেখবো। যেমন রাউটার নিয়ে আসছে, রাউটার কি, রাউটারের কার্যাবলী বর্ণনা করো। এটা কি আমার পড়ান লাগবে? বাংলাদেশে কারো রাউটার নাই বাসায়, এমন বাসা তো খুব কম, মোটামুটি ফরওয়ার্ডের দিকে বলতে গেলে। একবারে গ্রামীণ যারা থাকি তারা আলাদা, সেখানে নেটওয়ার্ক, ফোন নেটওয়ার্ক ছাড়া উপায় নেই। বাট আদার দেন দ্যাট আমার মনে হয় যে রাউটার চিনি না এমন কেউ নাই বাসার মধ্যে, কারো নাই এমন কেউ নাই, সবারই আছে নাকি? তো রাউটার কি জিনিস বলো দেখি। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ। বলো রাউটার কি জিনিস। রাউটার দিয়ে কি করি আমরা বাসা বাড়ি বলো তো? ওয়াইফাই এর জন্যও তো রাউটার লাগে। হ্যাঁ, ওয়াইফাই কি করে, রাউটার ওয়াইফাই এর কি করে? মানে কানেকশনটা লাগে তো। একটা নেটওয়ার্ক ডিভাইস, তাই না? হ্যাঁ। এটা নেটওয়ার্কটা প্রোভাইড করে আমাদের, ডাটা প্রোভাইড করে, যেটার থ্রুতে আমরা কমিউনিকেট করতে পারি। তো এটা একটা নেটওয়ার্ক ডিভাইস, যেটা প্যাকেট আকারে ডাটা এদিক ওদিক আদান প্রদান করে। ঠিক আছে? হুম। হ্যাঁ। পোস্টম্যান কি করে, প্রাপকের নিকট ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য পথ চিনতে হয়, ঠিক তেমনি রাউটারকে সকল নেটওয়ার্ক সেগমেন্টের হালনাগাদ খোঁজ খবর রাখতে হয়। কাজে রাউটার একটি, এই যে এখন বলতেছে, নেটওয়ার্ক ডিভাইস। অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডাটা প্যাকেট পৌঁছে দেয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর রাউটারে যেহেতু কানেকশনটা ফাস্ট এবং এটা অপটিক্যাল হয়, তো সেক্ষেত্রে এখানে খুব দ্রুত যায়, কম সময়ের মধ্যে যায়। আচ্ছা, তারপরে রাউটার তাহলে এগুলোই কাজ করে। হুম। পয়েন্ট আকারে বলতে চাও তাহলে এইভাবে দেখতে পারো যে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানোর কাজ করা হয়, নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়, অনেক সময় নেটওয়ার্ক এক্সটেন্ড করা যায়। ঠিক আছে? যেমন ধরো কম্পিউটারের মানে যারা ওয়াইফাই লাইন নিবা দেখবে একটা তার আসে, সেই তারটা আগে রাউটারে ঢোকে, তারপরে রাউটার থেকে আরো কয়েকটা তার বের করা যায়, অথবা রাউটার ওয়্যারলেস হলে ওয়্যারলেসলি নেটওয়ার্ক দেয়। তাহলে ওই যে কি হলো, একটা লাইন আসলো, কয়েকটা লাইনে ভাগ হয়ে গেল, এক্সটেন্ড হইলো, সম্প্রসারণ হইলো। ঠিক আছে? ছোট ছোট হ্যাঁ। বড় নেটওয়ার্ক, একাধিক রাউটার কানেকশন দিয়ে অনেক সময় বড় নেটওয়ার্ক ফিল্ম করা যায়। আচ্ছা, তারপরে রাউটার ডাটার সংঘর্ষ এবং কলিশনের সম্ভাবনা কমায়। রাউটার যেহেতু স্পেসিফিক একটা আইপি অ্যাড্রেসে কাজ করে, মানে তোমার জন্য একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস থাকবে,
তো এটা অনেকটা ট্রাফিক কম থাকবে। আদার দেন ধরো যদি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বলি, তো তোমার বাসার মধ্যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মানে গ্রামীণ ফোনের সিম আছে না হইলেও যে ধরো 10টা 15টা সবার মিলায়া, তো তখন কি হয় এখানে নেটওয়ার্কটা কলিশনে থাকে, অতটা ভালো আউটপুট আসে না, যেটা রাউটার থেকে বেশি পাওয়া যায়, কারণ রাউটারে কলিশনটা কম থাকে। আচ্ছা, এখানে ডাটা ফিল্টারিং সম্ভব হয়, ইন্টারনেট টোকেন রিং ইত্যাদি সংযুক্ত করতে পারা যায়। রাউটারের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক সংযুক্ত করা যায়। রাউটার প্রতি ডাটা প্যাকেটের গন্তব্য নেটওয়ার্কের ঠিকানা পড়ার কাজ করে এবং সেই পথ ধরে তা পাঠায় দেয়। মানে কোথায় যাবে সেটা একটা প্রসেসে সে রিড করার পরে সেখানে পাঠায় দেয়। তাহলে দেখো সব স্যাটেলাইটের মাধ্যমে হয়তো আগে যেটা, সেটা এখন কিছু জায়গাতে কিছু জিনিস একটু অন্যরকম ভাবেও কাজ করে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রাউটার কি এবং রাউটার কার্যাবলী বর্ণনা। পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবো। আর 2-3টা কোশ্চেন আছে, নেক্সট দিন পড়াবো, আজকে আর পড়াবো না। এখন আমার কথা একটু বুঝতে হবে আগে। বুঝতে হবে কি যে বেসিকটা আমরা ওইখান থেকে মোটামুটি একটু 3-4 বার রিডিং পড়বো। রিডিং পড়লে কি হবে, তোমরা ওই জিনিসটা কম বেশি বুঝতে পারবে সবই। এমন হবে না যে এই কোশ্চেন তো জানিই না, পড়ি নাই, বুঝি না, এরকম হবে না। মোটামুটি কোশ্চেনটা ধরতে পারবে, পড়ে না গেলেও আর কি। পরবর্তীতে কম বেশি মিলিয়ে তুমি লিখে আসতে পারবে, এটা নিয়ে সমস্যা না। বাট যদি তুমি নাই নাম জানো একদম, ওইটার কোনো না দাও, তাইলে হচ্ছে এটা প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোশ্চেন কয়টা পড়লাম? খুব কম কোশ্চেন, কিন্তু একটা, দুইটা, 3টা কোশ্চেন পড়ছি। টোটাল আছে মনে হয় 5টা কোশ্চেন। তো একটা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন পড়া যাবে না? জি স্যার। এখানে যেটা আছে এই যে এই শিটটাও আপলোড করা আছে মনে হয়, এগুলো একটু দেখতে হবে। এগুলো হচ্ছে শর্ট সংজ্ঞা, এগুলো একটু পড়ে নিবা, এগুলো আসতে পারে। আর তার বাইরে এটা এই পোর্শন সেটটা পড়লেই হবে, এটা আমি আপলোড করে দিচ্ছি আজকে। তো এগুলোই পড়তে হবে, পড়ার মধ্যে রাখবা আসলে, না হলে দেখবা একসাথে পড়তে গেলে মুখস্থ হবে না। মুখস্থ তো আমি পুরাটা বলছি না মুখস্থ করবা, তবে কিছু জিনিস মনে রাখার জন্য তো মুখস্থ করতেই হবে। যেমন কোন ইউনিট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তো অবশ্যই দেখে দেখে মনে রাখতে হলেও একটু হইলেও পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে, না হলে ভুলে যাবো আস্তে আস্তে। ফার্স্ট ক্লাস থেকেই বলে আসতেছি যে আমরা মূলত এই সাবজেক্টটাই খুব কম পড়বো না, খুব বেশি পড়বো না, মডারেট পড়াশোনা করে ভালো করতে পারি সেই কাজ করবো। তো সেই জায়গা থেকে আমি বলবো এই যে শিটটা, এই শিটের কোশ্চেন গুলা, এই শিটের কোশ্চেন গুলা সব পড়বো অবশ্যই। আর আমাদের যে বেসিক শিট, লেকচার শিট যেটা, সেই বেসিক শিটটা মানে 4-5 বার একটু রিডিং দিবা, বিভিন্ন পয়েন্ট ওখানে লেখা আছে, তাহলে মোটামুটি এই সাবজেক্টের জন্য প্রিপারেশন এনাফ। ঠিক আছে, তো আজকে যদি বলো